ব্যাট আমি আরোপ করলাম এবিসি কোম্পানির উপর, সে কিন্তু ব্যাটটা দিতে গিয়ে খুব নাখুশ টেকাচ্ছে, সে চাচ্ছে কিভাবে ফুকর খুঁজছে সে যে ব্যাট কিভাবে না দিতে পারি বা ব্যাটের পরিমাণ কিভাবে কম দিতে পারি। এটা হয় কেন স্যার? তাদের মধ্যে আরেকটা জিনিস কাজ করে স্যার, আমি আরেকটু প্রশ্ন যদি, তারা যে ওই যে আপনি গেইনের কথা বললেন যেটা আমি পাবো, তারা কিন্তু সঠিকভাবে সেটা পাচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ডস করে কি তার মনটা খারাপ? ওই যে যেটা বললাম যে তারা রাষ্ট্রের কাছ থেকে তো সেবা আশা করে। হ্যাঁ, আমি যে করের টাকাটা দিচ্ছি আমি এর বিনিময়ে কি পাবো? আমি কি স্বাস্থ্য খাতে সেবা পাচ্ছি কিনা, শিক্ষা পাচ্ছি কিনা, আমার প্রতিরক্ষা ঠিকমতো হচ্ছে কিনা, আমার আইন শৃঙ্খলা ঠিকমতো হচ্ছে কিনা, এই জিনিসগুলো তার টাকায় চলে, তার টাকায় সব চলে। ইভেন আমি আজকে আপনার সাথে যে অফিসে বসে কথা, সবই তো করদাতাদের পয়সায়। হ্যাঁ, তাদের জন্য তাদের এবং করদাতাদের টাকা খরচ করেই কর আদায় করতে হচ্ছে আমাকে। হ্যাঁ, তাই না? তো এখন সেই ক্ষেত্রে তার তো একটা দাবি বা তাদের চাহিদা থাকতেই পারে, বিকজ মানে রাষ্ট্রের মালিক তো জনগণ। তো তাদের টাকায় দেশ চলবে, কীভাবে চলবে তারা ডিসাইড করবে। কিন্তু আপনি যেটা বলছেন যে ভ্যাটের ক্ষেত্রে আমরা মনে করি যে যারা ভ্যাট প্রদান করেন তারা হচ্ছে এন্ড ইউজার। উনার কাছ থেকে কিন্তু মানে আমরা প্রতিবাদ পাচ্ছি না, পাচ্ছি যিনি ইন্টারমিডিয়েট, যাকে আমি ভ্যাট রেজিস্ট্রেশন দিয়েছি, ওনার কাছ থেকে হচ্ছে কালেকশন করে আমাকে জমা দেওয়া। এই জায়গাটায় অতটা মানে রেজিস্ট্যান্স আসা উচিত ছিল না, যেহেতু ওনার কাজ হচ্ছে কালেক্ট করে সরকারের খাতায় জমা দেয়, এটা কিছু। কিন্তু ওনারা হয়তো অনেক জিনিস চিন্তা করেন, যেমন হয়তো আয়কর সাইডে একটা বিষয় আছে, উনি যত বেশি ভ্যাট কালেক্ট করবেন তার মানে তার সেলস তত বেড়ে যাচ্ছে, তো সেই সেলসটা উনি হয়তো আয়করে প্রদর্শন করতে চাচ্ছেন না। স্যার এক্ষেত্রে কি আসলে মানে ভ্যাট যারা দেয় তারা যে একটু নাকুশ থাকে, তারা একটু উৎসাহ দেখাতে চাচ্ছে না বা উৎসাহ থাকে না, তাদের বিভিন্ন কারণ থাকতে পারে। কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে সে সার্ভিস সরকার থেকে যে সার্ভিস পাওয়ার কথা সেই সার্ভিস তারা 19-20 পাচ্ছে না তেমন একটা। তো সেক্ষেত্রে এনবিআর প্রতিষ্ঠান কি সরকারকে বোঝায়, এরকম কিছু করে যে কোনো পরামর্শ দিয়ে থাকে যে আসলে এই কারণে আমরা ভ্যাট আদায় করতে একটু কষ্ট হচ্ছে? না, আমরা আমাদের মানে ধরেন জাতীয় রসের চেয়ারম্যান মহোদয় এইসব বিষয়ে খুবই সজাগ এবং খুবই সচেতন আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি সরাসরি কথা বলেন এই আমাদের বটলনেক্সগুলি নিয়ে, এবং সেখানে কিন্তু উনি জানিয়ে দিচ্ছেন কোথায় কি সমস্যা আছে, এবং প্রধানমন্ত্রীও খুবই মানে এই বিষয়ে আমি মনে করি খুবই সচেতন আছেন এবং আমাদের প্রতি উনি যথেষ্ট সংবেদনশীল। এবং আমরা যতখানি সাপোর্ট ওনার কাছ থেকে পাচ্ছি, এটা বলা যায় সীমিত সম্পদ নিয়ে একটা দেশে যে আমরা যতটুকু মানে সুযোগ সুবিধা এনজয় করি, এটা অচিন্তনীয় একটা উন্নয়নশীল দেশ হিসাবে। তো সেই সাপোর্ট কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু ইন রিটার্ন হয়তো আমরা সেভাবে রেভিনিউ মোবিলাইজ করতে পারছি না। হ্যাঁ, এটাও একটা ফ্যাক্টর, কারণ আমরা আরও বিনিয়োগ দরকার। ধরেন অন্যান্য আমাদের যদি তুলনার যোগ্য যেসব দেশ আছে সেখানে যদি আপনি হিসাব করেন, ওরা 100 টাকা কর আদায়ের জন্য ওদের বিনিয়োগ প্রায় 80 পয়সা, 90 পয়সা, 70 পয়সা। আমাদের এখানে 20 পয়সার নিচে। হ্যাঁ, মানে আমরা 4 ভাগের 1 ভাগ খরচ করতে পারি, মানে আমাদেরকে দেওয়া হয় না। তো এটাও একটা ফ্যাক্টর। ধরেন আমাদের ম্যাসিভ অটোমেশন লাগবে, যেমন ধরেন এখন যে জনগণ ট্যাক্স দিচ্ছে কি দিচ্ছে না, এটা আরেকটা বড় কারণ হচ্ছে যে উনি হয়তো বুঝতে পারছে আমি যদি না দেই আমাকে কেউ ধরতে পারবে না। কিন্তু ধরেন আমরা যদি প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে অটোমেশনের আওতায় নিয়ে আসি, যেটা আমরা চেষ্টা করছি, যেটা আমরা ইএফডিএস এর কথা বলছি, হ্যাঁ ইএফডিএমএস এর কথা বলছি, বা আমরা ট্রানজ্যাকশন ট্র্যাকিং এর কথা বলছি, এগুলো হয়তো কালকে আসবে না, কিন্তু 2-4-5 বছরের মধ্যে আসতেই হবে। এটা রেজাল্ট আসবে কিনা আসতেই হবে। নাহলে ধরেন এরকম ম্যানুয়াল পদ্ধতিতে কর আদায় আসলে কোথাও কঠিন হবে তো স্যার, সে দিচ্ছেন আমি কেন দিব স্যার?